শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি দ্রুত এই দেশে ফিরবেন। সেই লক্ষ্যকে সামনে রেখে যুবলীগ যেমন ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করছে, তেমনি সাংগঠনিকভাবেও আমরা নিজেরা আরো শানিত হচ্ছি। প্রতিটি সাংগঠনিক ইউনিটে কার্যক্রম চলছে। ইতিমধ্যে দেশে বিদেশি কমিটি আমরা দিয়েছি, আপনারা বললাম, এবং বিদেশের শাখাগুলোর সাংগঠনিক কার্যক্রমও আরো বেড়েছে। যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের অর্জন এবং অবদানের বার্তা আমরা সোশ্যাল মিডিয়া, পোস্টার এগুলোর মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। আন্তর্জাতিক শাখা, জেলা এবং বিভাগীয় নেতৃবৃন্দ অত্যন্ত সুচারুভাবে তাদের সাংগঠনিক গতিশীল ফেরায় আনার চেষ্টা করতেছে। এই লক্ষ্য নিয়ে যুবলীগ, এইসব লক্ষ্য নিয়ে যুবলীগ, এইসব কর্মসূচি এবং লক্ষ্য নিয়ে যুবলীগ এগিয়ে যাচ্ছে। আপনি যে কথাটা বললেন, শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন খুব তাড়াতাড়ি তিনি দেশে যাবেন। আপনি কি মনে করেন শেখ হাসিনার দেশে যাওয়াটা নিরাপদ এখন? আমি তো যেটা বললাম, আমরা তো জননেত্রী শেখ হাসিনা তো নিজেদের নিরাপত্তার কথা ভাবেন না কখনো। তিনি তো 21 বার এবং একেবারে সিরিয়াসলি মানে জীবন একেবারে মানে হাতের কাছ থেকে বেঁচে গেছেন উনি। এবং those were very serious attacks, কত শত কেজি বোমা, তারপরে তার চিটাগং এর তার উপর হামলা, প্রত্যেকটা হামলাই খুবই সিরিয়াস। এবং তো আমরা বিশ্বাস করি আল্লাহ, জননেত্রী শেখ হাসিনা আল্লাহ বিশ্বাস করে এবং দেশের মানুষের প্রতি আস্থা নিয়েই তিনি সময় উপযোগী কথা বলেছেন। এবং আমরা আমরা সেই পরিবেশ সৃষ্টি করা ক্ষেত্রে আমরা তার সাথে আছি। এই পরিবেশ সৃষ্টির বিষয়গুলো জানাতে পারেন আমাদেরকে? পরিবেশ সৃষ্টি মানে মাঠ পর্যায়ে দেশের জনগণ চায় যে শেখ হাসিনার বিকল্প নাই। দেশের জনগণ জানে, বুঝতে পারছে শেখ হাসিনার বিকল্প নাই। সেই দেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বাস্তবায়ন করার জন্য এই দেশের মানুষকে নিয়ে অর্গানাইজড হওয়া বাংলাদেশের মাটিতে সেই প্রক্রিয়া চলমান রয়েছে যুবলীগের তরফ থেকে। সেই প্রক্রিয়া জননেত্রী দেশে ফিরত আসবে। বাংলাদেশের যদি বর্তমান রাজনীতির হালচাল যদি আপনি দেখেন, আমাদের থেকে আপনারা ভালো বোঝেন, কিন্তু দেশবাসীও ভালো বোঝে। তাদের মতে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতি কিন্তু মানে গভীর অনিশ্চয়তার মধ্যে, বিভাজন এবং অস্থিরতার মধ্যে বিরাজ করতেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সহ অবস্থান নাই, পারস্পরিক কোনো শ্রদ্ধাবোধ নাই। রাজনৈতিক মতপার্থক্য কিন্তু অনেক ক্ষেত্রে প্রতিহিংসা, সংঘাত এবং বিভক্তির রূপ নিচ্ছে, যার প্রভাব সমাজের প্রতি স্তরে পড়ে গেছে। ফলে সামাজিক শৃঙ্খলা, স্থিতিশীলতা এবং মানুষের নিরাপত্তার মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। এই সব কিছু 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্মমভাবে মব করে হত্যা করা। 5 থেকে 8ই আগস্ট কোন সরকার ছিল না দেশে আওয়ামী লীগ নিধন পরিকল্পনা বাস্তবায়নের জন্য। তারই ধারাবাহিকতায় বিগত 2 বছর ধরে সারা দেশে হত্যা, লুটপাট আর মব সন্ত্রাস চলছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজের জীবন বাঁচাতে ঘর বাড়ি ছাড়া, অনেকে দেশ ছাড়া। আপনারা দেখছেন গণশত্রু ইউনূস আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীকে অবৈধভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করছে এবং বর্তমানে ভোটারবিহীন পরাধীন বিএনপি সরকারও সেই অবৈধ গ্রেফতার করে যাচ্ছে। আওয়ামী লীগের শত শত নেতা কর্মীকে জেলের মধ্যে অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। এই সীমাহীন নির্যাতনের পরেও আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা সাহসিকতার সাথে সক্রিয়ভাবে ঝুঁকি নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। তারা সারা দেশে জঙ্গি ইউনূস সরকারের বিরুদ্ধে লড়াই করছে এবং বর্তমানে যে ভোটারবিহীন পরাধীন বিএনপির সরকার ক্ষমতায় আছে, তাদের অন্যায়ের বিরুদ্ধেও এখনো সোচ্চার রয়েছে। তবে শুধুমাত্র তো আন্দোলন আর সংগ্রাম করলে কাঙ্ক্ষিত ফল অর্জন করা যায় না। 2024 সালের আগস্টের ধাক্কা সামলে আবারও রাজপথে পুরোদমে সক্রিয় হতে হলে সংগঠনকে ঐক্যবদ্ধ এবং সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হইতে হয়। এর কোনো বিকল্প নাই। রাজপথে আওয়ামী যুবলীগকে আরো শক্তিশালী করতে ইতিমধ্যে বেশ কিছু আমরা পদক্ষেপ নিচ্ছি, যেটা আপনি ইঙ্গিত দিলেন। যেসব জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ডে কমিটি নাই, সেখানে কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে যারা ক্রাইটেরিয়ার কথা বললেন, বর্তমানে যারা রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে সক্রিয় রয়েছে, ত্যাগী, পরিশ্রমী হিসাবে পরিচিত, কমিটিতে তাদেরই মূল্যায়ন করা হচ্ছে।
পাশাপাশি যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকেও পদায়ন করা হবে এবং খোঁজ খবর সংগঠনের মাধ্যমে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তরুণ প্রজন্মকে আরো কিভাবে আকৃষ্ট করা যায়, তাদের চাওয়া পাওয়া ও মতামতকে প্রাধান্য দিয়ে কিভাবে সংগঠনকে আরো শক্তিশালী করা যায় সেদিকেও আমরা খেয়াল রাখার চেষ্টা করতেছি। লাস্টলি বলবো, রাজপথের কর্মসূচির সাথে সাথে আওয়ামী যুবলীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতেছেন সক্রিয় রয়েছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পোস্টার লাগানো, লিফলেট বিতরণের কার্যক্রম করতেছে যুবলীগ সারা দেশে। আমরা আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা কিন্তু বিশ্বাস করি এবং কঠিনভাবে বিশ্বাস করি জনগণকে সাথে নিয়ে দেশ বিরোধী আমেরিকার কাছ থেকে দেশ বিক্রি করাই ভোটারবিহীন বিএনপি সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে যদি আমরা আন্দোলন, লড়াই, সংগ্রাম করে বঙ্গবন্ধু কন্যার রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবই এবং মানুষের অধিকার আমরা পুনরুদ্ধার করবো, এটা আমরা বিশ্বাস করি। আমি একজন পলিটিক্যাল বিটের রিপোর্টার হিসাবে আমার একটা ব্যক্তিগত সফট কর্নার আছে। আপনার পিতা শেখ ফজলুল করিম সেলিম বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। শেখ মনির গুরুত্বপূর্ণ চরিত্র, প্লাস হচ্ছে আপনি এমন জীবনের হতভাগ্য শিশুদের একজন যিনি খুব অল্প বয়সে আপনার দুই ভাই তার মা বাবাকে হারিয়েছেন। আপনার প্রতি একটু দুঃখ প্রকাশ করছি এই দিনে আপনাকে আবার সেই দিনে নিয়ে যাওয়ার। আপনার বয়স কত ছিল তখন? আমার বয়স 5 বছর। আপনার ছোট ভাই 3.5। আপনার জীবনের কঠিন যে সময়টা, আপনারা কিভাবে ওই সময়টা একটু শেয়ার করবেন? জি অবশ্যই। মা বাবাকে তো আমরা পাই নাই। আমার বয়স ছিল যেমনটা বললাম 5 বছর, আর আমার ছোট ভাই শেখ তাপসের বয়স 3.5। তাই বাবা মাকে টিপিক্যাল অর্থে মনে করার মতো ভাগ্য আমাদের হয়েছিল না। আমরা সেই ভাগ্যবান সন্তান না যে বাবা মার স্মৃতি রোমন্থন করব, দুই ভাই মিলে তাদেরকে নিয়ে গল্প করব, সেই ভাগ্য আমাদের দুর্ভাগ্যক্রমে হয় নাই। মা বাবার স্মৃতি কথা যদি বলেন, খুব স্পষ্ট বা ধারাবাহিক কোনো স্মৃতি হয়তো ওই বয়সে থাকে না, কিন্তু কিছু খণ্ড খণ্ড ছবি মনের ভিতর স্থায়ী হয়ে আছে। বাবা আমাদের সাথে ঘোরা হয়ে খেলা, মায়ের আদর ও শাসন আমার মনে খণ্ড খণ্ড ভাবে পড়ে। আমি মায়ের নেটা ছিলাম, আই ওয়াজ মামিজ বয়। চোখের আড়াল করতাম না মাকে কখনো। আর সেই মা যে এত দূরে চলে যাবে, কখনো ফিরে পাবো না, সেটা তো কল্পনাতীত, তাই না? রাতে বাবা মায়ের কোলে ঘুমিয়েছিলাম সূর্য ওঠার আগে, আর জানালার কাঁচ ভাঙার শব্দে আমাদের ঘুম ভাঙে। চারপাশে আর্তনাদ, বারুদের গন্ধ, কি তীব্র আতঙ্ক। সিঁড়ি ঘরে মায়ের রক্তাক্ত নিথর দেহের দৃশ্য মন থেকে মুছে যাবার না কোনোদিন। আমার মায়ের জ্ঞান ছিল, তিনি বাঁচতে চেয়েছিলেন। আমার চাচিকে বলেছিলেন, ফাতু আমাকে বাঁচাও, পরশ তাপসকে দেখো। ওই রাতে আমরা দুই ভাই যে কি হারিয়েছি তা বোঝার বয়স তো আমাদের ছিল না। শুধু মনে আছে এক চরম অনিশ্চয়তা আর আতঙ্কের মধ্যে আমরা দুই ভাই একে অপরের হাত ধরেছিলাম শক্ত করে। 3.5 বছরের ছোট ভাই তাপসের হাত ধরে সেই কঠিন সময় পার করার যে অলিখিত বন্ধন এবং অব্যক্ত প্রত্যয়, তা ভুলবারও না, ভাষায়ও প্রকাশ করা যায় না। আমরা দুই ভাই সেদিন একই সাথে একই সময় জীবনের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে অর্থবহ, নিখাদ ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। Nothing can replace that. No one else can comprehend it, the feeling, except for us. বুঝ হওয়ার আগ পর্যন্ত জানতাম না যে বাবা মা মারা গেছে। আমাদের অনেক বছর পর্যন্ত বুঝিয়ে রাখা হয়েছিল যে বাবা মা ফিরে আসবে, ওনারা বেঁচে আছেন, লন্ডনে চিকিৎসা চলছে। আমরা দু ভাই শুধু প্রতীক্ষায় থাকতাম যে বাবা মা কোনো একদিন রূপকথার গল্পের মতো হঠাৎ ফেরত এসে আমাদেরকে বুকে জড়িয়ে ধরবে।
কিন্তু আমাদের অভিভাবক মুরব্বীরা যখন আশ্বাস দিতেন তখন তাদের চোখের ভাষা আর মুখের ভাষায় মিল থাকতো না। এই অমিল এবং অসামঞ্জস্য ক্রমান্বয়ে এবং ধারাবাহিকভাবে স্বপ্নভঙ্গের প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে সেই নিষ্ঠুর বাস্তবতা উপলব্ধি করতে বাধ্য করে। শুকর আলহামদুলিল্লাহ, উই হ্যাড আ ওয়ান্ডারফুল লার্জ অ্যান্ড সাপোর্টিং ফ্যামিলি। আমার দাদা দাদি, চাচা চাচি, ফুপু খালারা অত্যন্ত উদার, মানবিক এবং নিজের সন্তানদের মতোই আমাদেরকে আগলে রেখেছেন। কোনো সময় বুঝতে দেয় নাই যে আমাদের বাবা মা নাই। ৭৫ সালের 15ই আগস্টের সেই কালো রাতে মাত্র 5 বছর বয়সে বাবা মাকে হারানোর যেই ট্রমা এবং 3.5 বছরের ছোট ভাইকে নিয়ে বেঁচে থাকার যেই ইতিহাস, তা পুরো জাতির হৃদয়ে স্থান পেয়েছিল সেই সময়। দলমত নির্বিশেষে আমরা সমগ্র দেশবাসীর সহানুভূতি, মায়া, মমতা, ভালোবাসা পাইছি। আমরা বাবা মার আদরের সবচেয়ে প্রোটেক্টেড পরিবেশ থেকে এক মুহূর্তে ছিটকে পড়ে সবচেয়ে অনিরাপদ এবং ভালনারেবল একটা পরিস্থিতিতে অবতরণ করছিলাম ৭৫-এ, যার কোনো প্রকার দায় দায়িত্ব কিন্তু আমাদের ছিল না। সিম্পলি পুট, উই ওয়ার ইনোসেন্ট ভিকটিমস। সেই কারণেই আমরা মানুষের ভালোবাসা পেয়েছি, বেনিফিট অফ ডাউটস পেয়েছি, সমবেদনা, সহানুভূতি পেয়েছি অল অ্যালং। 5 বছর বয়সটা তো আসলে এমন একটা সময় যখন একটা শিশু চারপাশের পৃথিবীটা কেবল গড়ে ওঠার শুরু করে। মাকে কখনো আমরা চোখের আড়াল করতাম না, তিনিও কখনো আমাদেরকে চোখের আড়াল করতেন না। সেই মাকে তো আমরা আর খুঁজে পাইনি। কিন্তু ওই রাতের পর থেকে আমাদের চেনা পৃথিবীটা যেভাবে এক মুহূর্তে ওলট পালট হয়ে গেল, সেই অনুভূতিটা কিন্তু আজও স্পষ্ট। এরপর তো বাবা মার ভালোবাসার অভিজ্ঞতা আমাদের আর নাই। 10 বছর বয়সের শিশুদের বাবা মার সাথে ভালোবাসা, মায়া, মমতা, মহব্বত কেমন হয়, আমরা সেই অভিজ্ঞতা থেকে বঞ্চিত। আমাদের শিশুকাল, কৈশোর, তারুণ্য, আমাদের আকিকা, আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হওয়া, আমাদের গ্র্যাজুয়েশন, কনভোকেশন, আমাদের বিবাহ, আমাদের সফলতা, আমাদের ব্যর্থতা, সবকিছুতে পিতামাতার শূন্যতা অনুভব করি। এই পরিণত বয়সেই বা মা বাবার সোহাগ কেমন হয় আমরা বুঝি না, জানি না। জীবন চলার পথের প্রত্যেকটা বাঁকে আমরা তাদেরকে খুঁজি, তাদের মায়া মমতার স্পর্শ খুঁজি। আজকে যখন পিছনে ফিরে তাকাই তখন মনে হয় সে 5 বছর আর 3.5 বছরের দুইটা অবুঝ শিশু যে সব হারিয়ে আজ এত দূর আসতে পেরেছি, মানুষের ভালোবাসা পেয়েছে, এটাই বা কম কি? এটা তো কোনো স্বাভাবিক ঘটনা না, বরঞ্চ একটা প্রায় অলৌকিক ব্যাপার। বাবা মার স্মৃতি আছে আমাদের অস্তিত্বে, আসলে তাদের রেখে যাওয়া আদর্শে, যা আমাদের বেড়ে ওঠার প্রেরণা ছিল। আপনার বাবা মা সেদিন তো 32 নম্বরে ছিলেন না, আলাদা বাড়িতে ছিলেন। জি, আজকে কি মনে হয় যে যেহেতু উনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলেন, তিনি আওয়ামী লীগের উত্তরসূরি হতে পারেন, এইসব কারণে আপনার বাবা মাকেও হত্যা করা হয়েছে? হ্যাঁ, এবং তার তো একটা রাজনৈতিক বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ছিলেন। 61-62 শিক্ষা আন্দোলন, তারপরে তার ওই 60-এর দশকে তার ভূমিকা, সব মিলিয়ে তিনি তো একটা হত্যাকারীদের টার্গেট ছিল ডেফিনেটলি। এবং সে কারণে আমার মাও অনেক ওয়ারিড থাকতেন সবসময়, আমার দাদিও ওয়ারিড থাকতেন দ্যাট অ্যান্ড দেয়ার মানে একাধিকবার অ্যাটেম্পটসও নেওয়া হয়েছিল তাকে মেরে ফেলার। তো সে কারণে আমরা সবসময় সবাই চিন্তিতই থাকতো এবং সেটাই সেই দুঃস্বপ্নের জিনিসটাই ঘটলো। আপনি যদি অনুমতি দেন মার কথা একটু বলি এই পর্যায়ে। আমার মা আদর্শ এবং আমার বাবার দেশপ্রেম আমাদেরকে তাড়িত করে, আমাদেরকে উজ্জীবিত করে, আমাদেরকে আমাদের নীতি নৈতিকতায় স্থির রাখে। আমার মা গান গাইতে অনেক ভালোবাসতেন, আমাদেরকে ঘুম পড়ানোর সময় গাইতেন আঞ্জুমানা বেগমের সেই বিখ্যাত ঘুম পড়ানি গান, খোকন সোনা বলি শোনো, থাকবে না আর দুঃখ কোনো, মানুষ যদি হতে পারো, এই কথাটি মনে রেখো, দুঃখী জনের সহায় থেকো, আনকোট। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে মানুষ হওয়ার সেই নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি ভাই। যেন ঘুম পড়ানি এই গানের মধ্যে মা জীবনের মূল আদর্শ,
এবং উপদেশ রেখে গেছেন। কিন্তু মা দেখতে পায় কিনা জানি না, খুব ইচ্ছা করে বুঝতে যে মা কি দেখতে পায় যে আমরা তার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করছি। মা রেখে যাওয়া সেই চিন্তার আলোকে আমি মানুষ হওয়ার চেষ্টা করেছি, লেখাপড়া শেষ করার চেষ্টা করেছি। আমার বাবা মা দুজনেই লেখাপড়ার উপর প্রচুর আগ্রহ ছিল, দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস। মার এমএ পরীক্ষার ফল তার মৃত্যুর পর বের হয়। সেলিম কাকার রেজাল্ট নিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সে অনেক পরে দেশে ফেরার পরে, নির্বাসন থেকে আমরা দেশে ফেরার পরে। এই ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ডের আসলে ভাই অনেক সুদূর প্রসারী এবং বিস্তৃত বিরূপ প্রতিক্রিয়া থাকে, সমাজে বিরূপ প্রতিক্রিয়া থাকে। আমাদের পরিণতি কিন্তু ভিন্ন হইতে পারত। আমি প্রতিশোধ পরায়ণ হতে পারতাম, বকে যেতে পারতাম, ভুল পথে যেতে পারতাম। ভাগ্য ভালো, পারিবারিক শিক্ষা ছিল যে ন্যায়, নীতি এবং আইনের শাসনের উপর সব সময় আস্থা রাখার চেষ্টা করছি। অন্যের সন্তানকে নিজের সন্তান মনে করে শিক্ষকতা করেছি 2 যুগ ধরে। আমি নাকি আমার সন্তান তুল্য ছাত্রদের হত্যা করেছি। আমি আজকে যেটা হয়েছি আমাদের পারিবারিক মূল্যবোধ এবং আন্তরিকতার জন্যই হয়েছি। আমার গড়ে বেড়ে ওঠাটা সংগ্রাম ছিল বটে, কিন্তু প্রকৃতপক্ষে সংগ্রাম তো করতেই হয়, সমাজ গড়ার সংগ্রাম। এখন সংগ্রাম হলো দেশকে বাঁচানোর সংগ্রাম। আজকের যে সংগ্রাম, দেশকে রক্ষা করার সংগ্রামে আজকে আমরা অবতীর্ণ। জীবনে আজকে যে আপনার সংগ্রাম, যেটা আবার একটা দুর্যোগ, সারা শুধু আপনার পরিবারের বিরুদ্ধে না, আপনার সারা বাংলাদেশের বিরুদ্ধে। এবং আপনি যেহেতু ওই সময় যে বঙ্গবন্ধু পরিবার যেমন টার্গেট ছিল, আপনারা পৃথিবীর কোনো প্রান্তেই যে নিরাপদ না, এটা কি বুঝতে পারেন? আমরা আসলে আমাদের নিরাপত্তা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের ভালোবাসা, আমাদের নিরাপত্তা। আমরা তো সবচেয়ে ভালনারেবল ছিলাম। 15ই আগস্ট আমরা উত্তরায় আসছি। 15ই আগস্ট সবকিছু শেষ করে দেওয়ার চরম ষড়যন্ত্র এবং অ্যাক্টিভ অ্যাটেম্পট এবং নাম্বার অফ অ্যাটেম্পটস পরে আমরা তো দেশে ছিলাম প্রথম 6 মাস। আমাদের তো ঘরে ঘরে যে ওরা খুঁজছে খুনিরা। তো আমরা মনে করি দেশের মানুষের ভালোবাসাই আমাদের নিরাপত্তা। আমরা ওই রকম নিরাপত্তা খুঁজি না, মানে কি বলবো, সেলফ অ্যাবজর্ব বা সেলফ সেন্টার্ড নিরাপত্তা খুঁজি না। আমাদের কাজ আছে, উই হ্যাভ টু ডু আওয়ার ওয়ার্ক। আপনি একটা কথা বললেন, আপনি শিক্ষক এবং আপনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আপনি আপনার ছাত্রদের হত্যা করেছেন। এই জিনিসটা ভাবলে আমার কেমন লাগে আপনার? না, আমরা যেটা বললাম, আমার সন্তানদেরকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে যে আমার ছাত্রদের, আমি তো 20 বছর ধরে শিক্ষকতা করেছি, আমার শত শত হাজার হাজার ছাত্র হয়েছে। ওদেরকে জিজ্ঞাসা করা, এটা কল্পনা করতে পারে কিনা যে শেখ পরশ স্যার তাদেরকে হত্যা করবে বা তাদেরকে, তারা এটা আমাদের বিশ্বাস যে এটা দেশবাসী বিশ্বাস করে না। এটা দেশবাসীকে তারা খাওয়ানোর চেষ্টা করেছে, সিস্টেমেটিক্যালি চেষ্টা করেছে, পরিকল্পিতভাবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমি একটু আরেকটা প্রসঙ্গে আসছি যে আপনাকে যখন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান করা হয়, নিশ্চয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ কোনো মিশন ছিল, আপনি যুবলীগটাকে আরো সংগঠিত করবেন, নানাভাবে করবেন। এবং আজকে 5 আগস্টের পরে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত, আপনারা দেশে থাকতে পারেন নাই, ছাত্রলীগ, যুবলীগ সবাই কিন্তু আক্রান্ত সব দিক দিয়ে। এখন আপনারা এই সংগঠনটাকে আবার পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগটা একটু বলবেন, আপনার কোন ক্রাইটেরিয়া নিয়ে আপনারা অগ্রসর হচ্ছেন? অবশ্যই, থ্যাংক ইউ। না, 5ই আগস্টে 24 সাল থেকে সারা দেশে, আপনি যেটা যেমন বলেছেন প্রশ্নে, যে সারা দেশে নজিরবিহীন লুটপাট, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ধর্ষণের মতো জঘন্য ঘৃণ্য কাজ করেছে জুলাই জঙ্গি এবং জামাত বিএনপির সন্ত্রাসীরা। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্মমভাবে পিটিয়ে, মব করে, আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নিশ্চয়ই আপনার মনে আছে সেই সময় বিভীষিকাময় দৃশ্যগুলা কথা। 5 থেকে 8ই আগস্ট কোন সরকার ছিল না দেশে আওয়ামী লীগ নিধন পরিকল্পনা বাস্তবায়নের জন্য।
তারই ধারাবাহিকতায় বিগত 2 বছর ধরে সারা দেশে হত্যা, লুটপাট আর মব সন্ত্রাস চলছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজের জীবন বাঁচাতে ঘর বাড়ি ছাড়া, অনেকে দেশ ছাড়া। আপনারা দেখছেন গণশত্রু ইউনূস আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীকে অবৈধভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করছে, এবং বর্তমানের ভোটারবিহীন পরাধীন বিএনপি সরকারও সেই অবৈধ গ্রেফতার করে যাচ্ছে। আওয়ামী লীগের শত শত নেতা কর্মীকে জেলের মধ্যে অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। এই সীমাহীন নির্যাতনের পরেও আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা সাহসিকতার সাথে সক্রিয়ভাবে ঝুঁকি নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। তারা সারা দেশে জঙ্গি ইউনূস সরকারের বিরুদ্ধে লড়াই করছে, এবং বর্তমানে যে ভোটারবিহীন পরাধীন বিএনপির সরকার ক্ষমতায় আছে তাদের অন্যায়ের বিরুদ্ধেও এখনো সোচ্চার রয়েছে। তবে শুধুমাত্র তো আন্দোলন আর সংগ্রাম করলে কাঙ্ক্ষিত ফল অর্জন করা যায় না। 2024 সালের আগস্টের ধাক্কা সামলে আবারও রাজপথে পুরোদমে সক্রিয় হতে হলে সংগঠনকে ঐক্যবদ্ধ এবং সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হইতে হয়, এর কোনো বিকল্প নাই। রাজপথে আওয়ামী যুবলীগকে আরো শক্তিশালী করতে ইতিমধ্যে বেশ কিছু আমরা পদক্ষেপ নিচ্ছি, যেটা আপনি ইঙ্গিত দিলেন। যেসব জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ডে কমিটি নাই, সেখানে কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে যারা ক্রাইটেরিয়ার কথা বললেন, বর্তমানে যারা রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে সক্রিয় রয়েছে, ত্যাগী পরিশ্রমী হিসাবে পরিচিত, কমিটিতে তাদেরই মূল্যায়ন করা হচ্ছে। পাশাপাশি যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকেও পদায়ন করা হবে, এবং খোঁজ খবর সংগঠনের মাধ্যমে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তরুণ প্রজন্মকে আরো কিভাবে আকৃষ্ট করা যায়, তাদের চাওয়া পাওয়া ও মতামতকে প্রাধান্য দিয়ে কিভাবে সংগঠনকে আরো শক্তিশালী করা যায়, সেদিকেও আমরা খেয়াল রাখার চেষ্টা করতেছি। লাস্টলি বলবো, রাজপথের কর্মসূচির সাথে সাথে আওয়ামী যুবলীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতেছেন সক্রিয় রয়েছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পোস্টার লাগানো, লিফলেট বিতরণের কার্যক্রম করতেছে যুবলীগ সারা দেশে। আমরা আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা কিন্তু বিশ্বাস করি, এবং কঠিনভাবে বিশ্বাস করি, জনগণকে সাথে নিয়ে দেশ বিরোধী আমেরিকার কাছ থেকে দেশ বিক্রি করাই ভোটারবিহীন বিএনপি সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে যদি আমরা আন্দোলন, লড়াই, সংগ্রাম করে বঙ্গবন্ধু কন্যার রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবই, এবং মানুষের অধিকার আমরা পুনরুদ্ধার করবো, এটা আমরা বিশ্বাস করি। আপনাদের কাছে তথ্যটা কি? যুবলীগের কত নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, প্রাণ হারিয়েছেন? গ্রেফতার হয়েছে অগণিত, আর গ্রেফতার হওয়ার তো চলমান প্রক্রিয়া। কোনো সুনির্দিষ্ট সংখ্যা পরিসংখ্যান আমার কাছে ছিল, কিন্তু এই সংখ্যা চেঞ্জ হয়েছে, গ্র্যাজুয়ালি এটা চেঞ্জ হয়। অনেকেই খুবই এটা চলমান, তো কেউ বার হয়, আবার নতুন করে আরো গ্রেপ্তার হয়। তবে জামিন খুব কম পাইছে, গ্রেপ্তারই বেশি। এই হচ্ছে আমাদের। জামিনে কি ধরনের সহায়তা করে? জামিন তো আমরা যাদের সাথে কথা বলি, জামিন একটা বিশাল একটা ব্যাপার, অর্থনৈতিক ব্যাপার। পরিবারগুলো গরু বিক্রি করে, জমি বিক্রি করে, জামিনের ব্যবস্থা করে, আবার আরেকটা মামলাটাকে সন্নিবেশ দেখায়, ব্ল্যাকমেল হয়। তারা ওখানেও একটা চাঁদাবাজির প্রক্রিয়া, ব্ল্যাকমেল এবং চাঁদাবাজির প্রক্রিয়া, আবার মামলা দেয় তাদের, মানে মব আর কি। এটা কোনো আইনের শাসন তো নাই, এটা মবের শাসন, ওই রকমই চলতেছে। আমরা 2000 বিশেষ করে 15ই জুলাই থেকে 21শে জুলাই পর্যন্ত বাংলাদেশ বিরোধী অপশক্তির ছোবল থেকে আমাদের ঢাকা, আমার নাম মনে আসলো, ঢাকা উত্তর যুবলীগ 6 নম্বর ওয়ার্ডের বাবুল, মিরপুর পল্লবীর যুবলীগ কর্মী তামিম সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের অসংখ্য নেতা কর্মী প্রাণ গেছে। অদ্যব্দি খুনি ফ্যাসিস্ট ইউনূস গংয়ের হাতে পিটিয়ে, পুড়িয়ে, আপনারা দেখছেন ঝুলিয়ে যুবলীগ এবং ছাত্র যুবলীগ নেতা কর্মীদের হত্যা করা হয়েছে, যা এখনো অব্যাহত আছে, কিন্তু শেষ থেমে যায় নাই। কারাগারের ভেতরেও চলছে পরিকল্পিত হত্যাকাণ্ড। নেতা কর্মীদের অনেকেই আজ মানবেতর জীবনযাপন করতেছে। কারো ঘর নাই, বাড়ি নাই, উপার্জনের পথ নাই, মাথা গোজার ঠাইও পর্যন্ত নাই। মানে আনবিলিভেবল অবস্থা তাদের। আমরা এখনো পর্যন্ত কতগুলো কমিটি করা হয়েছে নতুন করে? এমনি যে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেলে তো হচ্ছে, বেশ কয়েকটা হয়েছে। আমরা এমনি আমাদের ইমিডিয়েট জেলা শাখা
বলতে গেলে 2-3টা হয়েছে, কয়েকটা প্রায় শেষ পথে, এরকম এরকম হয়েছে। যুবলীগটা যখন করা হয় তখন একটা টার্গেট ছিল যে ছাত্রলীগ শেষে আওয়ামী লীগে যাওয়ার আগে মাঝখানে এই ছেলেমেয়েরা যুবলীগের সঙ্গে কাজ করবে সেইটা। কিন্তু আপনারা সর্বশেষ দেশে থাকতে যুবলীগের কমিটি নিয়ে অনেক অভিযোগ থাকতো মাঝে মাঝে, সেই অভিযোগগুলো অতিক্রম করার জন্য কি করছেন আপনারা? না, আমি জানি না আপনি কোন অভিযোগের কথা স্পেসিফিকলি বলতেছেন, কিন্তু অভিযোগ তো আমাদের সময় অভিযোগ অত্যন্ত মনে হয় কন্ট্রোলড এবং পরিমিত ছিল অভিযোগ থাকলেও। তো অভিযোগ তো এরকম একটা গণমানুষের সংগঠনে আনতে পারে, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ কেউ দিতে পারে নাই সো ফার অ্যাজ আই নো। মানে আমরা সুনির্দিষ্ট কোনো স্পেসিফিক দিতে পারে নাই, আর এভিডেন্স সহ তো দিতেই পারে নাই, সুনির্দিষ্টই দিতে পারেনি আর এভিডেন্সও দিতে পারে নাই। তবে হ্যাঁ, যেটা রটনা টটনা থাকতে পারে, ইটস লাইক আই সে ইটস হার্ড টু কন্ট্রোল। এরকম একটা পাবলিক অর্গানাইজেশনে যেখানে লক্ষ লক্ষ নেতাকর্মী, 5 লক্ষেরও অধিক আমাদের নেতাকর্মী, তো সেখানে হইতে পারে। সামনের দিনগুলোতে কোন কোন বিষয়গুলোকে টার্গেট করে দিচ্ছেন আপনারা? আমরা আসলে আমরা যখন জেলা উপজেলার নেতা কর্মীদের সঙ্গে কথা বলি, তাদের নির্যাতনের বর্ণনা যেন এক একটা ট্র্যাজিক মহাকাব্য, এটা বলতেই হয়। পরিবারগুলোর উপর চলতেছে ভয়াবহ নির্যাতন, শত রক্তচক্ষু দমন নিপীড়ন উপেক্ষা করেও আজ যুবলীগ কিন্তু কাজ করে যাচ্ছে। তো একদিকে মৃত্যুর মিছিল চলতেছে, অন্যদিকে কারাগারের হুমকি নির্যাতন, তবু কিন্তু যুবলীগ থেমে নাই এবং দাবায় রাখা যাবে না যুবলীগরা, আমরা বিশ্বাস করি। এই ফ্যাসিস্ট ইউনিসদের গং এবং বর্তমান সরকার কিন্তু আমরা মনে করি আলাদা কিছু না, এটাই দুঃশাসন এবং অপশাসনেরই ধারাবাহিকতা। এই দুই শোষক গণবিরোধী এবং দেশ বিরোধী শক্তি জনগণের উপর একের পর এক ধরে সিদ্ধান্ত চাপাইয়ে দিতেছে, বাংলাদেশকে প্রভু রাষ্ট্রের কাছে বিকিয়ে দিচ্ছে। তো আমাদের হামে 5, আপনারা দেখেন, এটা বলতেই হবে, এটা প্রাসঙ্গিক। হামে 5 শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় জনগণ ইউনিসের গংদের বিচার চাচ্ছে, অথচ সরকার কিন্তু নীরব। শিশু হত্যা, শিশু ধর্ষণের ঘটনা ও রাষ্ট্রের ভূমিকা যেন মানে কি বলবো, বধির নীরবতা, বিকারহীন। আজকে রামিসার ঘটনা সমস্ত জাতিকে হতভম্ব করে দিচ্ছে, যে জাতি হিসাবে আমরা কোথায় নামছি এবং সরকার কতটা অকার্যকর এবং অমানবিক। শিশু ধর্ষণের সংখ্যা মহামারী আকারে বৃদ্ধি পাচ্ছে, এর বিহিত অবলম্বে করতে হবে সরকারকে। জনগণের পাশে যুবলীগ ছিল, থাকবে। গণবিরোধী সব সিদ্ধান্তের বিরুদ্ধে যুবলীগ আরো সংঘবদ্ধভাবে রাজপথে থাকবে। জনগণের মনের কথাই আজ আমাদের কর্মসূচির কিন্তু অনুষঙ্গ। আমরা ওই টাইপের কর্মসূচি দই। হামের টিকা কেলেঙ্কারি এবং শত শত শিশুর মৃত্যুর বিচারের দাবি আছে যুবলীগের দাবি। মানববন্ধন হচ্ছে, অসহায় কৃষকদের প্রাণের দাবিও কিন্তু আমাদের দাবি, আমাদের লক্ষ্য এবং আমার আন্দোলনের মূল মন্ত্র। একদিকে যুবলীগ মানুষের নিরাপত্তা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কর্মসূচি করছে, অন্যদিকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নামে ক্যাঙ্গারু কোর্টের প্রহসনমূলক বিচার বন্ধ, রাজবন্দীদের মুক্তি এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে সচলের দাবিতেও সারা দেশে সোচ্চার আছে। শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি দ্রুত এই দেশে ফিরবেন। সেই লক্ষ্যকে সামনে রেখে যুবলীগ যেমন ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করছে, তেমনি সাংগঠনিকভাবেও আমরা নিজেরা আরো শানিত হচ্ছি। প্রতিটি সাংগঠনিক ইউনিটে কার্যক্রম চলছে। ইতিমধ্যে দেশে বিদেশি কমিটি আমরা দিয়েছি, আপনারা বললাম, এবং বিদেশের শাখাগুলোর সাংগঠনিক কার্যক্রমও আরো বেড়েছে। যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের অর্জন এবং অবদানের বার্তা আমরা সোশ্যাল মিডিয়া, পোস্টার এগুলোর মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। আন্তর্জাতিক শাখা, জেলা এবং বিভাগীয় নেতৃবৃন্দ অত্যন্ত সুচারুভাবে তাদের সাংগঠনিক গতিশীল ফেরায় আনার চেষ্টা করতেছে। এই লক্ষ্য নিয়ে যুবলীগ, এইসব লক্ষ্য নিয়ে যুবলীগ, এইসব কর্মসূচি এবং লক্ষ্য নিয়ে যুবলীগ এগিয়ে যাচ্ছে। আপনি যে কথাটা বললেন, শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন খুব তাড়াতাড়ি তিনি দেশে যাবেন। আপনি কি মনে করেন শেখ হাসিনার দেশে যাওয়াটা নিরাপদ এখন? আমি তো যেটা বললাম, আমরা তো জননেত্রী শেখ হাসিনা তো নিজেদের নিরাপত্তার কথা ভাবেন না কখনো। তিনি তো 21 বার
এবং একেবারে সিরিয়াসলি কানের মানে জীবন একেবারে মানে হাতের কাছ থেকে বেঁচে গেছেন উনি। এবং দোজ ওয়ার ভেরি সিরিয়াস অ্যাটাকস, কত শত কেজি বোমা, তারপরে তার চিটাগং এর তার উপর হামলা, প্রত্যেকটা হামলাই খুবই সিরিয়াস। এবং তো আমরা বিশ্বাস করি আল্লাহ, জননেত্রী শেখ হাসিনা আল্লাহ বিশ্বাস করে এবং দেশের মানুষের প্রতি আস্থা নিয়েই তিনি সময় উপযোগী কথা বলেছেন। এবং এবং আমরা তার আমরা সেই পরিবেশ সৃষ্টি করা ক্ষেত্রে আমরা তার সাথে আছি। এই পরিবেশ সৃষ্টির বিষয়গুলো জানাতে পারেন আমাদেরকে? পরিবেশ সৃষ্টি মানে মাঠ পর্যায়ে দেশের জনগণ চায় যে শেখ হাসিনার বিকল্প নাই, দেশের জনগণ জানে, বুঝতে পারছে শেখ হাসিনার বিকল্প নাই। সেই দেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বাস্তবায়ন করার জন্য এই দেশের মানুষকে নিয়ে অর্গানাইজড হওয়া বাংলাদেশের মাটিতে সেই প্রক্রিয়া চলমান রয়েছে যুবলীগের তরফ থেকে। সেই প্রক্রিয়া জননেত্রী দেশে ফিরত আসবে। বাংলাদেশের যদি বর্তমান রাজনীতির হালচাল যদি আপনি দেখেন, আমাদের থেকে আপনারা ভালো বোঝেন, কিন্তু দেশবাসীও ভালো বোঝে, তাদের মতে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতি কিন্তু মানে গভীর অনিশ্চয়তার মধ্যে, বিভাজন এবং অস্থিরতার মধ্যে বিরাজ করতেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সহ অবস্থান নাই, পারস্পরিক কোনো শ্রদ্ধাবোধ নাই। রাজনৈতিক মতপার্থক্য কিন্তু অনেক ক্ষেত্রে প্রতিহিংসা, সংঘাত এবং বিভক্তির রূপ নিচ্ছে, যার প্রভাব সমাজের প্রতি স্তরে পড়ে গেছে। ফলে সামাজিক শৃঙ্খলা, স্থিতিশীলতা এবং মানুষের নিরাপত্তার মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। এই সব কিছু 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্মমভাবে মব করে হত্যা করাও হয়েছে, যেটা বললাম একটু আগে। এই পরিস্থিতিতে জনগণ আসলে ভীত, সন্ত্রস্ত, এবং তারা মৃত্যুর মিছিল এবং হুমকি একদিকে, অন্যদিকে কারাগারে নির্যাতন, মানুষের নির্যাতন, বিশেষ করে যুবলীগের নেতাকর্মীদের নির্যাতন। তবুও যুবলীগ থেমে নাই, থামবেও না। এই ফ্যাসিস্ট ইউনিস গং এবং বর্তমান সরকার আমাদের কাছে আলাদা কিছু না, এটা দুঃশাসন এবং অপশাসনেরই ধারাবাহিকতা। শেখ হাসিনা ফেরার ঘোষণা দেওয়ার পরে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি বলেছেন তিনি ফিরলে ন্যায় বিচার পাবেন। তার এই উচ্চারণে একটু চেঞ্জ মনে হচ্ছে গভর্নমেন্টের, কারণ এর আগে যখন তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয় তখন চিফ প্রসিকিউটর বলার চেষ্টা করেছিলেন তিনি আদালতে আত্মসমর্পণ করেন নাই, কাজে তিনি আপিলের সুযোগ পাবেন না। কিন্তু এখন একজন উপদেষ্টা বলছেন তিনি আপিলের সুযোগ পাবেন। এটা কিভাবে দেখেন আপনারা? শব্দটা ব্যবহার করছে ইনসাফ। তাদের ইনসাফ কি আমরা জানি, আমাদের সেই ব্যাপারে কোনো এক্সপেকটেশন এখন পর্যন্ত হওয়ার মতো, তাদের ইনসাফের এক্সপেকটেশন হওয়ার মতো আমাদের এমন কিছু নিদর্শনও জাতি দেখে নাই, আর আমাদের ওরকম কোনো এক্সপেকটেশন নাই তাদের ইনসাফের ব্যাপারে। তবে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিচ্ছেন যে তিনি দ্বিতীয় দেশে ফিরবেন। সেই লক্ষ্যকে সামনে রেখে যুবলীগ যেমন ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করতেছে, তেমনি সাংগঠনিকভাবে নিজেদেরকে আমরা শানিত করছি। প্রতি সাংগঠনিক ইউনিটে কার্যক্রম চলতেছে এই ঘোষণার প্রেক্ষিতে। ইতিমধ্যে দেশে এবং বিদেশেও কমিটি গঠন করা হয়েছে, বিদেশের শাখাগুলার সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে। যুবলীগ কিন্তু রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন, অর্জন এবং অবদানের সোশ্যাল মিডিয়া, লিফলেট, পোস্টার এইগুলা আমরা বিতরণ করে জনগণের সম্পৃক্ততা অর্জন করেছি। আন্তর্জাতিক শাখা এবং জেলা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সুচারুভাবে দায়িত্ব পালন করছে বিভিন্ন ইউনিটগুলা, ছোট ছোট গ্রুপে। যে কোনো প্রস্তুতি রাখা, সময় উপযোগী কর্মসূচি বাস্তবায়ন এবং দ্রুত সাংগঠনিকভাবে গতিশীল হওয়া, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি। একটা কোটেশন দেই ভাই, দেশ প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন। এই কোটেশনটা আজকে আর শুধু একটা স্লোগান না, কিন্তু এটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। এটা কেউ স্বীকার করুক আর না স্বীকার করুক, আমাদের মানুষ আজ শেখ হাসিনাকে হারে হারে উপলব্ধি করতেছে বাংলাদেশের মাটিতে। মানুষের এই চাওয়া আজ সমগ্র দেশবাসীর চাওয়ায় পরিণত হয়েছে। তো সুতরাং শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নন, আমরা মনে করি শেখ হাসিনা বাংলাদেশের জন্য অপরিহার্য।
আজকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাকে আমরা ফেরত চাই। তার টোনে হচ্ছে ভারত সরকার তাকে ফেরত দেবে, কিন্তু শেখ হাসিনা তো নিজে নিজে বলেছেন তিনি চলে আসতে চান, তার জন্য বিমান পাঠাতে বলেছেন, তার পাসপোর্টের ব্যাপারটা বলেছেন, ফাঁসির মঞ্চ তৈরি করতে বলেছেন, কোন কারাগার রাখবে সেটা বলেছেন। আপনারা কিভাবে চিন্তা করছেন বিষয়টাকে? তাই তো, বল তো এখন তো কাজ তাদের। জননেত্রী শেখ হাসিনা তো বলে দিয়েছেন বল ইজ অন দেয়ার কোর্ট। এখন এখন তারা কি করে, তারা কি প্রস্তুত, তারা কি পদক্ষেপ নেয় সেটা দেখার বিষয়। তারা কি আসলেই জনগণের সাথে প্রতারণা করে? জনগণের তো এখন আস্তে আস্তে পরিষ্কার হয়েছে। আপনার কি মনে হয় তার এই ধরনের ঘোষণা সরকারকে হতভম্ব করেছে? তারা এইভাবে চিন্তা করে নাই? হ্যাঁ, তারা এভাবে অ্যান্টিসিপেট তো করেই নেই। এটা তো কৌশলগত ভাবেও, রাজনৈতিক কৌশলগত ভাবেও তো এটা এটা একটা ডিসেন্ট, এটা একটা ভালো কৌশলগত ভাবেও তো এটা একটা রিফাইন্ড বা সুদূর প্রসারী কৌশল। হ্যাঁ, শেখ হাসিনাকে যারা চিনেন তারা জানেন উনি যা বলেন তাই করেন। এবং শেখ হাসিনা এর আগেও 111-এর সময় সেই সরকারের বাধা ডিঙ্গিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন। অবশ্যই না, এখন এটা শুধু পাশাপাশি সবার আশঙ্কা, হ্যাঁ সবার আশঙ্কা যেটা নিরাপত্তার বিষয়টা। কারণ দেশে একজন মানুষ কোর্টে হাজির হলে তাকে নিরাপত্তা দেওয়া হয় না, তার উপর হামলা করা হয়, যেখানে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। যিনি তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন তিনি আজকে রাষ্ট্র ক্ষমতায়, তার নিরাপত্তার গ্যারান্টিটা কে দিবে? জি, নিরাপত্তার গ্যারান্টিটা আমাদের জননেত্রী শেখ হাসিনা তো নিজের সরকারকে দিতে হবে নিরাপত্তার গ্যারান্টি। সরকারের সেই ক্ষেত্র তৈরি করার অনেক আগেই প্রয়োজন ছিল। সরকার এখন পর্যন্ত ক্ষেত্র তৈরি করতে পারতেছে না, মানুষ খুন করে চলেছে। এইভাবে তো মানুষ বিনা বিচারে মানুষ খুন চলতে পারে না, মানুষ হত্যা চলতে পারে না। সেই জন্য জননেত্রী শেখ হাসিনা আদর্শিকভাবেই তাড়িত হয়ে এটা যে আমি দেশে ফিরব, কারণ এর আগেও তিনি দেশে ফিরেছেন এবং সকল বাধা অতিক্রম করে মিলিটারি শাসনের সময় তিনি দেশে ফিরেছেন দুইবার, 75-এর পরে আবার 2007 সালে পরে। তো জননেত্রী শেখ হাসিনা তো সবসময় জনগণের, তার জীবনের সবকিছুই তো বাংলাদেশের জনগণ কেন্দ্রিক। তো তাই তিনি আমার মনে হয় সময় উপযোগী চিন্তা ভাবনা করেই তার ফেরার ব্যাপারটা। এর আগের দুটো ফেরার ঘটনা ছিল মে মাসে, 17 মে এবং 7 মে। দুবারই কিন্তু জনস্রোত তৈরি হয়েছিল এয়ারপোর্টে তাকে কেন্দ্র করে। এবার কি হতে পারে, আপনি কি চিন্তা করেন? এবার জনস্রোত শুধু না, এবার তো একেবারে সুনামি হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরবে তখন সুনামি হয়ে যাবে বাংলাদেশের মাটিতে। ওই যে আমার মনে হয় যে আমরা তো তখন ছোট, 70-71 সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন যেরকম সুনামি, ওরকম বা ওরকমই সুনামি হবে এবার। দেশের জনসংখ্যা তো অনেক বাড়ছে, আওয়ামী লীগের সমর্থন গোষ্ঠীও এখন এই আরো বেড়েছে 5ই আগস্টের, যদিও এই 2 বছরে আরো বেড়েছে। এবং অনেকেই ক্লজেট আওয়ামী লীগ সমর্থক এখন, মুখে হয়তো বা বলতেছে না, বিকজ ন্যায় বিচার নাই, আইনের শাসন নাই। আইনের শাসন একটু দিয়ে দেখুক, তারপরে বুঝবে জননেত্রী শেখ হাসিনা কত জনপ্রিয়। তার সঙ্গে কি আপনারাও ফিরার চিন্তা করেন? অবশ্যই, জননেত্রী শেখ হাসিনা ফিরবে, আমরা ফিরবো না? আমরা তো আগে ফিরবো ইনশাল্লাহ, দোয়া করেন। তিনি বেশ আগে বলছিলেন নেতাদের উদ্দেশ্যে, আপনারা দেশে যান, আমি আসছি। জি, অবশ্যই অবশ্যই। ওই রেসপন্সটা সেভাবে আমরা দেখিনি। এর জন্য কি তিনি নিজে নিজে ঘোষণা দিয়েছেন এটা? না, আপনি অনেকে ফিরছে, কিন্তু আপনারা দেখেন, কারণ যে বেশি জানাজানি হলে ধরপাকড় হবে, কিছু কিছু নেতাকর্মী ফিরছে। জি জি, ফেরা শুরু হয়েছে, ফিরছে, আরো ফিরবে। হ্যাঁ, ও নেতাকর্মী তো, আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা বাইরে থাকতে চায় না, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশেই মরতে চায়, মরতেছেও, সবচেয়ে বেশি মরেছে। আপনারা কি মনে করছেন শেখ হাসিনা ফিরলে দেশে আরেকটা নতুন নির্বাচন অনিবার্য হয়ে উঠবে? নির্বাচিত তো শেখ হাসিনাই তো লাস্ট নির্বাচিত সরকার, রাষ্ট্রনায়ক।
তারপরেও তিনি তো অত্যন্ত কম্প্রোমাইজিং এন্ড আন্ডারস্ট্যান্ড। একটা নির্বাচন হলে সেটা নীতি নির্ধারকরা আমি জানি না কি চিন্তা করবে, বা হ্যাঁ একটা মিড টার্ম নির্বাচন তো হতেই পারে, কারণ এই নির্বাচন তো বৈধ নির্বাচন হয় নাই। আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন, সেই নির্বাচন তো আসলে নির্বাচন না। এই দেশের মানুষই 52% মানুষজন পার্টিসিপেট করতে পারেনি, সেটা আবার কি নির্বাচন? তারপরে আবার বিভিন্ন ধরনের আগের দিন ভোট হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। নির্বাচন নিয়ে তো কোয়েশ্চেন্স আছে, যেটা আপনারা জানেন। এটা নিয়ে আর সর্বশেষ জাতিসংঘের 3জন রিপোর্টার তাদের রিপোর্টে যেটা ইউনূস সরকারকে চিঠি দিয়ে বলেছিলেন, যেটা সরকার এটা প্রকাশ করে নাই, গোপন রেখেছিল বা এটার জবাব দেয় নাই, পরে তারা নিজেরা প্রকাশ করেছিল। সেখানে তারা এই বিচার নিয়ে অনাস্থা প্রকাশ করেছিল। তারা মনে করেছিল এটাতে ন্যায় বিচার হয় নাই। এর কারণে কি সরকারকে একটা শিফট করেছে মনে করছেন? হ্যাঁ, ইন্টারন্যাশনাল প্রেশারস কি আছে এটা আমাদের জন্য স্পেকুলেট করা ডিফিকাল্ট, যে কারণ ইট উইল বি ভেরি স্পেকুলেটিভ ইফ আই কমেন্ট অন দিস। তবে নিশ্চয়ই কূটনৈতিক একটা চাপ হতে পারে, এবং জননেত্রী শেখ হাসিনা সকল প্রতিকূলতার মধ্যে যেভাবে আউটস্পিক করতেছে, যেভাবে কথা বলতেছে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে, যেভাবে তার মতামত প্রকাশ করছে, সেটারও একটা প্রভাব হতে পারে। এবং আমাদের দলের নীতি নির্ধারকরা, জ্যেষ্ঠ নেতৃবৃন্দরা নিশ্চয়ই কনভারসেশন এবং ডায়ালগ ছাড়া তো আসলে সমস্যার সমাধান হয় না, নিশ্চয়ই ডায়ালগের একটা ভূমিকা থাকতে পারে। কোনো কি ডায়ালগ হচ্ছে কোথাও? না, আমার জানা, আমার স্পেসিফিক কোনো ইয়ে নাই, আমার স্পেসিফিক কোনো। আর এমনি যুবলীগ কি আন্তর্জাতিক ভাবে কি কাজ করার চেষ্টা করছে? আমরা আন্তর্জাতিক শাখাগুলোকে এই কারণেই শক্তিশালী করার চেষ্টা করছি যে বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থা, হিউম্যান কি বলে, মানবাধিকার অর্গানাইজেশন সংস্থাগুলা এবং রাজনৈতিকবিদদের কাছে যাতে আমরা আমাদের বাংলাদেশের মানুষ কিভাবে বঞ্চিত হচ্ছে সেই চিত্রগুলো তুলে ধরার ক্ষেত্রে যুবলীগ কাজ করছে। এবং বিভিন্ন জায়গায় প্রসেশনস, এবং আপনাদের নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া সহ সব দেশে, যুক্তরাজ্য, সব দেশে, ইটালি, সব দেশে যুবলীগ চেষ্টা করছে আমার দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশে যে অবিচার, অনাচার এবং মানুষের অধিকার খর্ব হচ্ছে সেগুলো তুলে ধরার। আপনি কি খেয়াল করছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো প্রতিদিন সকাল বিকাল যেসব কথাবার্তা বলতো, বিবৃতি দিত, আজকে দেশের এমন একটা নৈরাজ্যকর অবস্থা সত্ত্বেও সেইভাবে কথা বলছে না? এটাতে কোনো দুর্বলতা আছে? কোনো জায়গায় তাদেরকে প্রপারলি ইনফর্ম করা হচ্ছে না? আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে তো আসলে বিরুদ্ধে তো একটা মানে দ্য মেইন স্ট্রিম বলবো না কি বলবো, একটা শক্তি তো সবসময়, এটা তো আজকে আমরা যদিও 24 আগস্ট বলি, কিন্তু আসলে এই ষড়যন্ত্র তো অনেক আগে থেকেই। এই ষড়যন্ত্র আওয়ামী লীগ বাংলাদেশ যে সৃষ্টি হোক এটাই তো চাই নাই। সেখানে তো আওয়ামী লীগরে পছন্দ করে না একটা বড় পাওয়ার, সেটা বোঝা যায় যে সেটা তো মানে সেটা তো আর অবিশ্বাস্য কিছু না। তো শক্তিশালী একটা পাওয়ার, একটা বড় পাওয়ার যে আওয়ামী লীগরে ঠেকায় রাখার চেষ্টা করে বা করে আসছে, এবং এই দেশ সৃষ্টির চায় নাই যারা, তারা করতে পারে, তাদের একটা প্রভাব এবং তাদের শক্তি থাকতে পারে, সেইটা কাজ করেছে নিশ্চয়ই। বাণিজ্য চুক্তি যেটা হয়েছে আমেরিকার সঙ্গে, এই চুক্তি যারাই পড়ছেন, যারাই খোঁজখবর নিচ্ছেন, তারাই একটাই কথা বলছেন, এই চুক্তি শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে করা সম্ভব ছিল না, এর জন্য তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তো বাংলাদেশে একমাত্র এখন তো আরো পরিষ্কার হচ্ছে, বাংলাদেশে একমাত্র ন্যাশনালিস্ট, একমাত্র দেশপ্রেমী শাসক বা রাষ্ট্রপ্রধান ইন রিসেন্ট টাইম, ইতিহাসে ইন রিসেন্ট টাইম জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব। হয়তোবা এটা পুরাটাই প্রতিনিধিত্ব আওয়ামী লীগের ইয়েতে চলে আসে এবং হয়তোবা বায়াস শোনায়, কিন্তু কিন্তু আমি বলবো এটা তো অলমোস্ট দিবালোকের মতো আস্তে আস্তে অনেক কিছু, তো দ্য বাইনারি কনস্ট্রাকশন তো আসলে অনেক কিছুই পরিষ্কার হচ্ছে। আগে একটু ঘোলাটে ছিল, সেটা ভালো ছিল, এখন তো সবাই বুঝে যাচ্ছে যে কারাই বাংলাদেশকে বিশ্বাসী আর কারা বাংলাদেশে বিশ্বাস করে না। এটা তো আস্তে আস্তে জনমতে পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা হওয়া হয়তো বা দরকার ছিল, অনেক অনেক
অনেক মূল্য দিতে হয়েছে, আমাদের অনেকগুলো প্রাণ চলে যাচ্ছে, আজকেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু তবুও এইটুক যে হচ্ছে, এই পরিষ্কার হওয়াটা দরকার ছিল জাতির কি বলে, জাতির কনসাসে, যে আসলে বাংলাদেশ কে চায়, বাংলাদেশকে কারা ভালোবাসে, আর বাংলাদেশে কারা বিশ্বাস করে। ভালোবাসা তো আমরা বলতে পারি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বাংলাদেশে কারা বিশ্বাস করে, সেটা তো একটা important criteria for politics in this land, in this country we call Bangladesh. এই বাণিজ্য চুক্তি যারা আপন করে, যারা মেনে চলে, যারা এই স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলা, তারা কি মনে করেন এই বাণিজ্য চুক্তির স্বার্থেই আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আসতে না পারে সেই চেষ্টা করে যাবে? হ্যাঁ, তারা চেষ্টা করবে। তো অর্থনীতি তো একটা বিশাল রোল প্লে করে, অফকোর্স, and personal gain in terms of অর্থনীতি, personal gain তো অনেক বড় কাজ করে নিশ্চয়ই। আর এরা তো যেই গভর্নমেন্ট আসছে লাস্ট টু গভর্নমেন্টস, এরা তো আসলে মার্সিনারি, টু বি অনেস্ট, মার্সিনারি গভর্নমেন্ট। আপনি বর্তমান মন্ত্রী পরিষদও দেখবেন যাদেরকে রাখা হয়েছে, তো এরা তো আসলে বণিক, in other words এরা তো মার্চেন্টস rather than politicians যারা ছিল, আমি একেবারে ছোট করব না বিএনপি কে, পলিটিশিয়ানস যারা ছিল তারা তো আসলে মারা গেছেন, বিএনপির প্রয়াত হয়ে গেছেন। এখন যারা আছেন তারা, আমি মনে করি না তারা পলিটিক্যাল গেইন বা পলিটিক্যাল অবজেক্টিভ বেশি সিরিয়াসলি দেখে। তারা ইমিডিয়েট বেনিফিটস, ফিনান্সিয়াল বেনিফিটস টু বি স্পেসিফিক, বেশি গুরুত্বের সাথে দেখছে অবশ্যই। সেই জন্যই আওয়ামী লীগ এই দেশটাকে স্বাধীন করতে নেতৃত্ব দিয়েছিল। আজকে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত এবং ক্ষমতায় আছে সেই শক্তিটা, অপশক্তিটা, যারা বাংলাদেশটা চায় নাই। এটা ভাবলে কেমন লাগে? এটা আমরা তো ভাবি, দেশবাসী ভাবছে, এখন বুঝতে পারছে। আমরা তো এটা আগেই বলেছি, কিন্তু আমরা বললে বায়াস শোনায়, ভাবে যে আমরা নিজেদের কথা বলছি। তাই আজকে একটু কঠিন পরীক্ষার মাধ্যমেই বা কঠিন একটা পরিণতির মাধ্যমেই বাংলাদেশের মানুষ বুঝতে বাধ্য হচ্ছে যে আসলে দেশটা কোথায় চলে যাচ্ছে, বা কার দেশটা, কি দেশটা কার, এটা বোঝার আসলে সময় আসছে হয়তোবা। খুবই অনেক, মানে যেটা বললাম, কিন্তু the price that we have given is very high, unfortunately. আমরা অনুষ্ঠানের শেষের দিকে আপনি আপনার নেতাকর্মী, আপনার শুভাকাঙ্ক্ষী দেশবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতে চান এই সুযোগে। আসলে বলবো যে বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনারা বুঝতে পারছেন যে দেশে তুলনামূলক স্থিতিশীলতা, উন্নয়ন, নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রগতি ছিল। দেশবাসী এটা বুঝতে পারছে আজকে। অনেকের বিশ্বাস বর্তমান সংকট মোকাবেলায়ও দেশকে আবারও স্থিতিশীল করতে এবং উন্নয়ন ধারায় ফিরিয়ে আনতে এবং শক্তিশালী অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন, এবং সেই কারণে শেখ হাসিনা দিন দিন বেশি আমরা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। মানুষ এখন এমন একটা রাজনৈতিক পরিবেশ চায় যেখানে থাকবে সহ অবস্থান, গণতান্ত্রিক সংস্কৃতি, আইনের শাসন, সামাজিক শান্তি এবং অর্থনৈতিক নিরাপত্তা। কারণ জনগণের প্রত্যাশা একটাই, এই নিরাপদ, ন্যায়পরায়ণ এবং মানবজীবিক বাংলাদেশ, যেটা আমাদের ছিল, যেটা আমরা চেষ্টা করেছি গত 5 দশক। আর এই জন্যই কিন্তু আমাদের প্রয়োজন জননেত্রী শেখ হাসিনা আবারও প্রাসঙ্গিক, এবং তার নেতৃত্ব আমাদের প্রয়োজন। আসলে তো শেখ হাসিনা বিহীন বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া রাজনীতি বলতে কিছু নাই। আপনারা দেখলেন রাজনীতির নামে যা দেখছেন তা তো আসলে জঙ্গিবাদের কালো থাবা। এই জঙ্গিবাদ থেকে মুক্তি পেতে হইলে সমাজে স্বাভাবিক শৃঙ্খলা, স্বাভাবিকতা ফিরিয়ে আনতে হলে, জঙ্গিবাদকে চিরতরে ধ্বংস করার জন্য যদি বলেন, আমাদের শেখ হাসিনাকে প্রয়োজন। তো সুতরাং সত্যিকার অর্থে দেশের মানুষ শেখ হাসিনার অভাব অনুভব করতেছে। তাই জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই বাংলাদেশের রাজনীতিতে। আমি আমার দেশবাসী এবং আমার নেতাকর্মীদের বলবো, জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আমাদের লাস্ট ট্রাই করতে হবে, আমাদের শেষ কামড়
দিতে হবে। আপনারা আপনারা ধৈর্য এবং সহ্যের মাধ্যমে আপনারা আপনাদের মনোবল শক্ত রাখেন এবং আপনারা ঐক্যবদ্ধ থাকেন এবং নেত্রীকে ফিরিয়ে আনার জন্য কর্ম পরিচালনা করেন। আমরা ইনশাল্লাহ আমরা জয়ী হব, আমরা সত্যের পথে আমরা জয়ী হব। আমার সিম্পল এইটুকুই আমি হোপ দিতে পারি আমার নেতা কর্মীদেরকে। আওয়ামী লীগ যুবলীগের চেয়ারম্যান হিসেবে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে কিছু বলতে চান যদি? নেত্রীকে বলবো যে নেত্রী, আপনি আমাদেরকে আপনার দূরদর্শী নেতৃত্ব দেওয়া অব্যাহত রাখেন। আপনার গাইডেন্স, আপনার নির্দেশনায় আমরা দেশের মানুষকে নিয়ে আপনাকে ফিরিয়ে আনার জন্য আমরা সব ধরনের আত্মত্যাগ দিতে রাজি আছি। যুবলীগ আপনার নেতৃত্বে, আপনার নির্দেশে, আপনার ছায়াতলে ঐক্যবদ্ধ এবং যুবলীগ আপনার সাথে থাকবে এবং আমরা বিশ্বাস করি আমরা খুব শীঘ্রই আপনাকে দেশের মাটিতে নিয়ে আসব এবং আপনি আবারও বঙ্গবন্ধুর সোনার বাংলায় দেশবাসীকে